কাতারে গিয়েছেন, কিন্তু সেখানে আমাদের বাংলাদেশের পতাকাটা কিন্তু ছিল না, যেটা খুবই দুঃখজনক। যেই পতাকা আমরা 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে পেয়েছি, সেই পতাকাটা যদি তার ডান পাশে স্ট্যান্ডের ভিতরে সেই পতাকাটা না থাকেন, সেটা আমাদের জন্য অপমানজনক। আমরা কিন্তু এ ধরনের বাংলাদেশ চাই না। আমরা চাই পৃথিবীর যেখানেই যাবে না কেন বাংলাদেশের কোনো প্রতিনিধি সম্মানের সাথে, মর্যাদার সাথে আমাদের পতাকাটা সেখানে অবশ্যই নিমজ্জিত থাকবে। কিন্তু দুঃখজনক, গতকালকে দেখেছি আমরা পতাকাটা আসে নেই, সেটা প্রত্যেকটা মিডিয়াতেই এসেছে। রাজাকাররা ক্ষমতায়, মুক্তিযোদ্ধারা জেলখানায়। হঠাৎ আদালতে হাজিরা দিতে এসে শাহজাহান খান এমন কথা বলেছেন। এমনকি উনি এটাও বলেছেন নির্বাচন করবেন। এটাকে কিভাবে দেখছেন? উনি কেন এটা বলল? হ্যাঁ, এখন মুক্তিযুদ্ধ তিনি করেছিলেন, তিনি একজন মুক্তিযোদ্ধা, কিন্তু সেই সম্মানটা কি তিনি রেখেছেন বা তার দল রেখেছে? যেই মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল, যেই আদর্শ নিয়ে, যে চেতনা নিয়ে, যেই বিশ্বাস নিয়ে, সেই বিশ্বাসটা তারা ভঙ্গ করেছেন। আর এখন রাজাকাররা ক্ষমতায় আছেন, এই কথাটা তিনি কেন বলছেন আমার বোধগম্য নয়। কারণ যারা এই বাংলাদেশকে ভালোবাসে, যারা এই দেশের জন্য জীবন দিয়েছে, গত জুলাই মাসে প্রায় 2000-এর মতো মানুষ জীবন দিয়েছেন, তাদের ম্যান্ডেট নিয়েই কিন্তু হচ্ছে এখন যারা ক্ষমতায় আছেন তারা আছেন, এবং আমাদের প্রত্যেকেরই সম্পৃক্ততায়, প্রত্যেকের ইচ্ছায় কিন্তু এখন সরকার পরিচালিত হচ্ছে। অতএব তিনি কেন এই কথা বলছেন এটা একান্ত ব্যক্তিগত তার বিষয়। তবে তারা যে অন্যায় করেছেন সে অন্যায়ের বিচার হওয়া উচিত। আমি বলতে চাই যে যারা কিনা সংশ্লিষ্ট বিষয়ে কাজ করছেন, যারা তাদের এই মামলার বিষয়ে কাজ করছেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন তাদের বিচার প্রক্রিয়া খুব দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন হয়, সেই আহ্বানটাই আমি করব। আপনারা কি চান যে রিফাইন্ড আওয়ামী লীগ আবার রাজনীতিতে আসুক? আমাদের চাওয়া না চাওয়ার বিষয় না, আসলে বাংলাদেশের জনগণই কিন্তু হচ্ছে রাজনীতির মুখ্য পরিচালনা করে। জনগণ যদি চায় সেক্ষেত্রে আমাদের কিছু বলার নাই। তবে আমরা তো মনে করি যে যেহেতু বিগত 16-17 বছর বাংলাদেশের পরিস্থিতি তারা ভয়াবহ অবস্থার মধ্যে নিয়ে গিয়েছিল, অতএব সেক্ষেত্রে সুযোগটা জনগণ দিবে কিনা সেটা একটা প্রশ্ন। জনগণ যদি তাদেরকে সুযোগ দেয় তাহলে আমাদের আসলে কিছুই বলার নাই। কিন্তু জনগণের যে সম্পৃক্ততা আমরা দেখছি, জনগণের যে আকাঙ্ক্ষা আমরা দেখছি, তাতে করে তেমন কোনো কিছু আমাদের কাছে মনে হচ্ছে না। তারপরেও আমরা জনগণের উপর ছেড়ে দিতে চাই। জনগণ যদি চায় যে তারা আবার রাজনীতিতে আসবে, সেক্ষেত্রে আসলে আমাদের বলার কিছু নাই। আসলে গত 5ই আগস্টের পরে আমাদের কিন্তু একটা বড় আকাঙ্ক্ষা ছিল যে বাংলাদেশ একটা নতুন রাজনীতির দিকে চলে যাবে, যে একটা ইতিবাচক রাজনীতির দিকে চলে যাবে। কিন্তু দুঃখজনক হলেও দেখছি যে আমরা যারা কিনা রাজনৈতিক দলগুলো আছেন বা বিভিন্ন শীর্ষ নেতারা আছেন, তাদের কথাবার্তার মধ্যে আসলে সেই যে আগের দিনের পুরনো রাজনৈতিক কথাবার্তা সেগুলি আমরা দেখতে পাচ্ছি। একটা সংস্কার কিন্তু বাংলাদেশের দরকার, কারণ সংস্কার যদি না হয় তাহলে সেই পুরনো রাজনীতি চলে আসবে। ইতিবাচক রাজনীতি করতে গেলে জনগণকে যদি আপনি ভালো রাখতে চান, জনগণের মনের আকাঙ্ক্ষা কিন্তু আপনাকে বাস্তবায়ন করতে হবে। আর জনগণের মনের আকাঙ্ক্ষা কিন্তু সেই সংস্কার। যে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, ক্ষুধামুক্ত বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই, সেটা করতে গেলে প্রত্যেকের দায়িত্ব আছে যার যার জায়গা থেকে সেই দায়িত্ব পালন করার। আমরা খুব আশা করে আমাদের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে কিন্তু ক্ষমতায় বসিয়েছে এই ছাত্র জনতা। তিনি বলেছেন যে ছাত্র জনতা তাকে ক্ষমতায় বসিয়েছেন, কিন্তু সেই আশা আকাঙ্ক্ষার জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু জায়গায় আমরা ঠিকমতো কাজ পাচ্ছি না। তিনি যে আন্তর্জাতিক একজন ব্যক্তিত্ব, তার যে সম্মান, তার যে সুনাম, সেই সুনামের জায়গা থেকে, সম্মানের জায়গা থেকে তার কিন্তু বাংলাদেশের অর্থনীতি নিয়ে অনেক কিছু করার কথা ছিল, কিন্তু আনফর্চুনেটলি আমরা সেটা দেখছি না। আমরা দেখছি যে বাংলাদেশ থেকে ধরেন যেই অর্থনৈতিক দেশগুলো যারা কিনা আমাদের দাতা সংস্থা আছেন, তাদের যে অর্থ দিত আমাদের, সেগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, যেটা কিনা আমাদের অর্থনীতির জন্য খুবই ভয়াবহ একটা মারাত্মক পরিস্থিতি তৈরি হচ্ছে। আমরা চাই যে উনি অবশ্যই ইতিবাচক একটা রোল প্লে করবেন। কাতারে গিয়েছেন, কিন্তু সেখানে আমাদের বাংলাদেশের পতাকাটা কিন্তু ছিল না, যেটা খুবই দুঃখজনক। যেই পতাকা আমরা 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে পেয়েছি, সেই পতাকাটা যদি তার ডান পাশে স্ট্যান্ডের ভিতরে সেই পতাকাটা না থাকেন, সেটা আমাদের জন্য অপমানজনক। আমরা কিন্তু এ ধরনের বাংলাদেশ চাই না। আমরা চাই পৃথিবীর যেখানেই যাবে না কেন বাংলাদেশের কোনো প্রতিনিধি সম্মানের সাথে, মর্যাদার সাথে আমাদের পতাকাটা সেখানে অবশ্যই নিমজ্জিত থাকবে। কিন্তু দুঃখজনক, গতকালকে দেখেছি আমরা পতাকাটা আসে নেই, সেটা প্রত্যেকটা মিডিয়াতেই এসেছে। আপনি লক্ষ্য করেছেন যে নির্বাচন নিয়ে একটা কথা হচ্ছে, একটা সংস্কার আমাদের অবশ্যই দরকার, কিন্তু এটাও মনে রাখতে হবে জনগণ যে গত 16 বছর নির্বাচন আকাঙ্ক্ষা থেকে বঞ্চিত ছিল,
তারা তাদের ভোটটা দিতে পারে নাই, এখন কিন্তু সেই ভোটটা তাদেরকে দিতে হবে। আমরা যখনই মাঠে ঘাটে কাজ করছি প্রত্যেকে কিন্তু বলছে যে তাদের নির্বাচিত সরকার তারা দেখতে চায়। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি একজন অনেক বড় নেতা, বিশ্ব নেতা, কিন্তু একটা নির্বাচিত সরকার ছাড়া সারা বাংলাদেশে প্রশাসনিক জায়গা থেকে কাজ করা প্রায় অসম্ভব। তিনি সেটা উপলব্ধি করতে পারছেন, কারণ প্রশাসন থেকে তিনি বিভিন্ন অসহযোগিতা পাচ্ছেন। এমত অবস্থায় অবশ্যই তিনি যে কথা বলেছেন যে আগামী জুন মাসের মধ্যে একটা নির্বাচন আমরা চাই, সেই জুন মাসের মধ্যে যেন দ্রুততম সময়ের মধ্যে সংস্কারগুলো করে, যেই সংস্কারগুলো করা বাধ্যতামূলক, এই সংস্কারগুলো করে তিনি যেন নির্বাচনের ব্যবস্থা করেন। এর সাথে আরও কিছু আমি বলতে চাই, এই যে আপনি বিগত সময় দেখেছেন গত ঈদে প্রায় 20 লাখ 25 লাখ শ্রমিক তারা কিন্তু বেতন পায় নাই। এটা কিন্তু সরকারের একটা দুর্বলতা, তারা কিন্তু সঠিকভাবে পরিচালনা করতে পারে নাই। প্রায় 1.5 থেকে 2 লাখ প্রাথমিক স্কুলের যে শিক্ষক তারা কিন্তু তাদের বেতন পায় নাই। এটাও কিন্তু একটা দুর্বলতা। এবং ধীরে ধীরে যে সব কিছু পণ্যদ্রব্যের দাম বাড়ছে সেটাও কিন্তু একটা সমস্যা। এখানে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে আমরা দেখছি যে বাংলাদেশের মানুষ তাকে 5 বছর ক্ষমতায় চায়, কিন্তু রাজপথে বা মাঠের রাজনীতিতে কিন্তু ভিন্ন একটা প্রেক্ষাপট আমরা দেখতে পাচ্ছি। জনগণের পেটে যদি খাবার না থাকে, বিগত ফ্যাসিস্ট সরকারের পতনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই ঘটনাটা ঘটেছে, মানুষ ভালো ছিল না। মানুষ ভালো না থাকলে কিন্তু সে রাজপথে নেমে যায়। অতএব আমরা বলবো যে এখনও পরিস্থিতি অনুকূলে আছে, এখনও আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এবং তার সাথে নিয়োজিত যে সরকারের মধ্যে আছেন উপদেষ্টারা, তারা যদি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে, বাংলাদেশের মানুষ যদি ভালো থাকে, তাহলে এই দেশটা এগিয়ে যাবে। এবং অবশ্যই আগামী জুনের মধ্যে একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে জনগণের যে সরকার, সেই সরকারের হাতে তিনি ক্ষমতা হস্তান্তর করবেন এবং তার যে সম্মান, সেই সম্মানটা অটুট থাকবে বলে আমি মনে করি। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলবো সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা
সহজ চেষ্টা করি। changetv.press এক ফোঁটা হলুদও নেই। আগামী জানুয়ারি মাসের 1ম তারিখে আপনারা 6 বছর পূর্ণ করতে যাচ্ছেন। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করব চেঞ্জ টিভি অতীতে যে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে, আগামীতেও আপনারা সেই বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। আমি আমার এলডিপির পক্ষ থেকে, মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি দিন দিন আপনারা উন্নতির শিখরে এগিয়ে যাবেন। ধন্যবাদ।